শুভ দুপুর সুপ্রিয় ছাত্ররা, আশা করি তোমরা ভালো আছো। অনেক দিন পরে আবার তোমাদের সাথে আজকে কেমিস্ট্রি ক্লাসে আমি হাজির হয়েছি। আমি ত্রিনাথ সিংহ, প্রভাষক, রসায়ন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তোমাদের এই বৃহস্পতিবারের এই টাইমটায় তৃতীয় অধ্যায়ের ক্লাস হচ্ছিল এবং তৃতীয় অধ্যায়ের ক্লাস তোমাদের পুরো অধ্যায় শেষ। আমরা আজকে থেকে এই সময়টায় প্রতি বৃহস্পতিবারে চতুর্থ অধ্যায়, প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। তাহলে চতুর্থ পত্রের প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ে আমাদের কি কি টপিক আমরা পড়ব। এখানে আমরা শুরুতে পড়ব সবুজ রসায়ন। সবুজ রসায়নের পরে আমরা রাসায়নিক বিক্রিয়ার হার, এবং এই রাসায়নিক বিক্রিয়ার পরে আমরা রাসায়নিক সাম্যাবস্থা নিয়ে আলোচনা করব। তারপরে সাম্য ধ্রুবক, সাম্যাঙ্কের রাশিমালা, এই পর্যন্ত একটা অংশ চতুর্থ অধ্যায়। এই অধ্যায়টা অনেক বড় অধ্যায়। এরপরে আমরা অ্যাসিড ক্ষারকের একটা টপিক পাবো, অ্যাসিড ক্ষারকের একটা অংশ পাবো। এই অ্যাসিড ক্ষারকের অংশ পড়ার পরে আমরা পাবো তাপগতিবিদ্যার অংশ। তার মানে কয়েকটা অংশের সম্মিলিত রূপ হচ্ছে এই চতুর্থ অধ্যায়, যেটা রাসায়নিক পরিবর্তন নাম দেওয়া হয়েছে এই অধ্যায়ের। তাহলে রাসায়নিক পরিবর্তনের প্রথমে আমরা রাসায়নিক বিক্রিয়ার হার এবং এই হার সংশ্লিষ্ট নিয়ে আমরা বিভিন্ন সমীকরণ নিয়ে আলোচনা করব। তারপরের অংশে আমরা আলোচনা করব সাম্য ধ্রুবক, সাম্যাঙ্ক নিয়ে আলোচনা করব, এবং তারপরের অংশে অম্ল ক্ষারক নিয়ে আলোচনা করব, বাফার দ্রবণ নিয়ে আলোচনা করব, এবং সর্বশেষ অংশে তাপগতিবিদ্যা। তাহলে তুমি যদি এটাকে সংক্ষিপ্ত আকারে চতুর্থ অধ্যায়কে দেখো, তাহলে চারটা বৃহৎ অংশ নিয়ে এই অধ্যায় গঠিত হয়েছে। তো এই চারটা বৃহৎ অংশই সমানভাবে গুরুত্বপূর্ণ এবং চারটা অংশ থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তাহলে আমরা প্রথম অংশের, যেটা রাসায়নিক বিক্রিয়া এবং বিক্রিয়ার হার, এটা নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা আলোচনা করব গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন নিয়ে। সবুজ রসায়ন বিষয়টার নাম শুনে আমরা বুঝতে পারছি সবুজ হচ্ছে পরিবেশের সাথে সম্পৃক্ত। তাহলে রসায়নের যে কাঠামো পরিবেশের উপর ডিপেন্ড করে তৈরি করা হয়, সেই রসায়নকেই আমরা সবুজ রসায়ন বলে থাকি। তাহলে রসায়নের কাঠামো বলতে কি বুঝাই? রসায়নের কাঠামো বলতে আমরা বুঝি বিভিন্ন শিল্প কলকারখানা থেকে শুরু করে আমরা যে উৎপাদনমুখী আমাদের কর্মকাণ্ডগুলো চালাই, সেখানে বিভিন্ন অপদ্রব্য বা বিভিন্ন বর্জ্য আমরা কি করি, আমরা পরিবেশে ছেড়ে দেই। তাহলে পরিবেশে যে বর্জ্যগুলো চলে যায়, এগুলো পরিবেশের যেমন ক্ষতি করে, এর পাশাপাশি এই পৃথিবীতে বসবাসকারী মানুষের জন্যও সেটা ক্ষতিকর। তুমি যদি বুড়িগঙ্গা নদীর পানির অবস্থা দেখো, তাহলে বুড়িগঙ্গা নদীর পানি হচ্ছে কালো। কেন কালো? কারণ বিভিন্ন শিল্প কারখানার যে বর্জ্য কেমিক্যালগুলো আছে তা এই পানিতে নিষ্কাশিত হচ্ছে বা ড্রেনের মাধ্যমে বুড়িগঙ্গার পানিতে এসে মিলে যাচ্ছে। এই কারণে বুড়িগঙ্গা নদীর পানির কালার হচ্ছে কালো। তাহলে সবুজ রসায়ন কি বলছে? সবুজ রসায়ন বলছে আমরা এমন কোনো পদ্ধতি উদ্ভাবন করব যে পদ্ধতিতে পরিবেশের ক্ষতি সবচেয়ে কম হবে। আমি যে উৎপাদ, আমার যে কাঙ্ক্ষিত যে উৎপাদ আছে, সেই উৎপাদকেই আমি উৎপন্ন করব, কিন্তু পরিবেশের ক্ষতি যেন সবচেয়ে কম হয় সেদিক বিবেচনা করে আমরা যে রসায়নের কাঠামো প্রবর্তন করব, সেই কাঠামোটাই হচ্ছে সবুজ রসায়ন। সবুজ রসায়নের ধারণাটা সর্বপ্রথম 1991 সালে পল টি অ্যানাস্টাস নামক একজন বিজ্ঞানী এই ধারণা দেন। তাহলে গ্রিন কেমিস্ট্রি ধারণা আসছে কত সাল থেকে? 1991 সাল থেকে। এবং তার পরবর্তীতে এই গ্রিন কেমিস্ট্রি 12টি মূলনীতির উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ 12টি মূলনীতিকে ধরে এই গ্রিন কেমিস্ট্রিকে সাজানো হলো। এই মূলনীতিগুলো যদি তুমি পড়ো, তাহলে দেখতে পাবে যে মূলনীতিগুলোর প্রথম কথাই হচ্ছে বর্জ্য পদার্থ যথাসম্ভব আমরা হ্রাস করব। অর্থাৎ আমি উৎপাদনের ক্ষেত্রে এমন করব যে আমার মূল যে প্রোডাক্ট, আমার কাঙ্ক্ষিত যে প্রোডাক্ট, আমার ইস্পিত যে প্রোডাক্ট, সেটা বেশি করে উৎপাদন করব এবং বর্জ্য যাতে কম উৎপন্ন হয় সেদিকে খেয়াল রাখব। এরপরে বলা হলো অ্যাটম ইকোনমির কথা, পরমাণু অর্থনীতি। অ্যাটম ইকোনমিতে বলা হলো যে অ্যাটম ইকোনমির মান সর্বোচ্চ করার আমরা চেষ্টা করব। আমি আসবো অ্যাটম ইকোনমি কি এটার বিস্তারিততে। এরপরে আমরা আমাদের পরিবেশকে নিরাপদ রাখবো, আমাদের যে দ্রাবকগুলো ব্যবহার করব সেটা যেন স্বাস্থ্যসম্মত হয়, আমরা কম ঝুঁকিপূর্ণ দ্রব্যকে ব্যবহার করব, আমরা বিক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য প্রভাবক ব্যবহার করব, ইত্যাদি ইত্যাদি। এগুলোর উপর ভিত্তি করেই সবুজ রসায়ন প্রতিষ্ঠিত। সবুজ রসায়নের অন্যতম মূল উপাদান হলো বা অন্যতম মূল নীতিটা হলো অ্যাটম ইকোনমি বা পরমাণু অর্থনীতি। তাহলে আমরা যদি দেখি অ্যাটম ইকোনমি কি, অ্যাটম ইকোনমিকে যদি আমি সংক্ষেপে AE দ্বারা প্রকাশ করি, তাহলে বলা হলো অ্যাটম ইকোনমি সমান হলো কাঙ্ক্ষিত উৎপাদের ভর, কাঙ্ক্ষিত বা ইস্পিত উৎপাদের ভর। তাহলে অ্যাটম ইকোনমি সমান কাঙ্ক্ষিত উৎপাদের ভর ভাগ হচ্ছে মোট বিক্রিয়ক
ভাগ মোট বিক্রিয়ক অথবা উৎপাদের, ভাগ মোট বিক্রিয়ক অথবা উৎপাদের ভর। এইটাকে যখন তুমি শতকরায় প্রকাশ করবা তখন সেটাকে আমরা বলবো পরমাণু অর্থনীতি বা অ্যাটম ইকোনমি। তাহলে অ্যাটম ইকোনমি হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের ভরকে আমরা যদি মোট বিক্রয়ক বা উৎপাদের ভর দিয়ে ভাগ দিয়ে সেটাকে 100 দিয়ে গুণ দিই, যে রাশি পাই সেই রাশিটাকে আমরা বলে থাকি অ্যাটম ইকোনমি, বাংলায় বলে থাকি এটাকে পরমাণু অর্থনীতি। তাহলে কাঙ্ক্ষিত উৎপাদ কি? কাঙ্ক্ষিত উৎপাদ তুমি ওই বিক্রিয়ার মাধ্যমে, ওই পদ্ধতির মাধ্যমে কোন উৎপাদটাকে তৈরি করতে চাও সেটা হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ। আর মোট বিক্রিয়ক অথবা মোট উৎপাদ, তাহলে মোট উৎপাদে কাঙ্ক্ষিত উৎপাদই যদি মোট উৎপাদ হয় তাহলে তোমার অ্যাটম ইকোনমির মান 100 চলে আসবে। কিন্তু কাঙ্ক্ষিত উৎপাদের পাশাপাশি যদি তোমার সহজাত উৎপাদ তৈরি হয়, যেটাকে আমরা বলি বাই প্রোডাক্ট, বাই প্রোডাক্ট যত বেশি হবে তাহলে তোমার কাঙ্ক্ষিত উৎপাদের ভরটা তত কমে যাবে। আমরা যদি মোট বিক্রিয়ক অথবা মোট উৎপাদের ভর দিয়ে ভাগ দেই, তুমি ডাল্টনের পরমাণুবাদে জানো কি? ডাল্টনের পরমাণুবাদে কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণুর সৃষ্টিও হয় না, ধ্বংসও হয় না। তাহলে মোট বিক্রিয়কের ভর যত হবে কোনো রাসায়নিক বিক্রিয়ায় মোট উৎপাদের ভরও একই হবে। এ কারণে আমি কাঙ্ক্ষিত উৎপাদের ভরকে মোট বিক্রিয়ক বা মোট উৎপাদের ভর যেটা দিয়েই ভাগ দেই না কেন, আমার এক্ষেত্রে এই পরিমাণটা একই হবে, এই পরিমাণটা একই হবে। মনে করো তুমি কোনো রাসায়নিক বিক্রিয়ায় কি তৈরি করতে চাও? আমি রাসায়নিক বিক্রিয়ায় ইথিলিন অক্সাইড তৈরি করতে চাই। এই ইথিলিন অক্সাইড তৈরি করার জন্য আমি কি নিলাম? ইথিন নিলাম, ইথিন যোগ ক্লোরিন যোগ মনে করো আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা দিয়ে আমি এই রাসায়নিক বিক্রিয়াটার মাধ্যমে ইথিলিন অক্সাইড তৈরি করব। তাহলে এই ইথিলিন অক্সাইড যে আমি তৈরি করব, এখানে আমার উৎপন্ন হবে C2H4O প্লাস CaCl2 প্লাস উৎপন্ন হবে পানি। তাহলে আমার টার্গেট প্রোডাক্টকে আমি কাকে উৎপন্ন করতে চাচ্ছি? আমি উৎপন্ন করতে চাচ্ছি ইথিলিন অক্সাইডকে, আমি উৎপন্ন করতে চাচ্ছি ইথিলিন অক্সাইডকে। তাহলে এই বিক্রিয়ার জন্য আমার অ্যাটম ইকোনমি কত? এই বিক্রিয়ার জন্য আমার অ্যাটম ইকোনমি হবে, এই বিক্রিয়ার জন্য অ্যাটম ইকোনমি হবে কাঙ্ক্ষিত উৎপাদের ভর। তাহলে এখানে কাঙ্ক্ষিত উৎপাদের ভর হচ্ছে C2H4O, কার্বন দুটা 12 12 24, 24 8 4 28, 28 আর 16 38, 8 6 44। তাহলে এটার ভর হচ্ছে 44 ভাগ মোট বিক্রিয়কের ভর অথবা মোট উৎপাদের ভর। তাহলে মোট উৎপাদের ভর যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে C2H4 এর জন্য আসবে 12 12 24 8 4 28 যোগ ক্লোরিন 2 অণুর জন্য 35 71, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের জন্য হবে 40 আর তোমার 16 আর 1 17 দুগুণে 34, তাহলে 40 আর 34 হবে 74। এটাকে যদি তুমি 100 দিয়ে গুণ দাও তাহলে তুমি এই বিক্রিয়ার জন্য অ্যাটম ইকোনমি বের করতে পারবে। যদি তুমি ক্যালকুলেশন করে দেখো তাহলে মোস্ট প্রবাবলি এটার মান আসবে 25.43%। তাহলে এই বিক্রিয়ার অ্যাটম ইকোনমি কত? 25.43%। তাহলে দেখো 25% তুমি কাঙ্ক্ষিত উৎপাদ পেয়েছো, তাহলে তোমার বাই প্রোডাক্ট কতটুকু? 75%। তাহলে তুমি কি যেটা উৎপন্ন করছো, যে উৎপাদটা উৎপন্ন করছো সেখানে তুমি তোমার কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণ পেয়েছো খুব কম, কিন্তু অনাকাঙ্ক্ষিত উৎপাদ বা বাই প্রোডাক্টের পরিমাণটা পেয়েছো বেশি। তাহলে এই অনাকাঙ্ক্ষিত উৎপাদটা আমার কি করবে? এটা আমার ব্যবহার অযোগ্য, তাহলে এটা পরিবেশে চলে যাবে, এটা বর্জ্য হবে। তাহলে এটা বর্জ্য হলে কি হবে? এটা পরিবেশের যেমন ক্ষতি করবে, আমাদের বিভিন্ন প্রাণীর ক্ষতি করবে, এর পাশাপাশি অর্থনৈতিকভাবে আমি কি হব? লুজার হব। কারণ আমার যদি প্রোডাকশন লস বেশি হয় তাহলে আমার উৎপাদনে আমি ওইটা দিয়ে লাভজনকভাবে করতে পারবো না। তাহলে এমন কোন পদ্ধতি আছে যে পদ্ধতিতে আমি ইথিলিন অক্সাইড তৈরি করব কিন্তু সেখানে অ্যাটম ইকোনমির মান বেশি হবে? তাহলে দেখা গেল যদি আমি এটা করি, দেখো আমি ইথিলিনের সাথে আমি যদি অক্সিজেনের বিক্রিয়া করি, ইথিলিন যোগ অক্সিজেন, এখানে আমি যদি সিলভারকে প্রভাবক হিসেবে নেই, তাপমাত্রা নেই 250 ডিগ্রি সেলসিয়াস, তখন উৎপাদটা হবে ইথিলিন অক্সাইড, তখন আমার উৎপাদটা হয়ে যায় ইথিলিন অক্সাইড। তাহলে এই ক্ষেত্রে দেখো তুমি, এই ক্ষেত্রে অ্যাটম ইকোনমি তোমার কত? এই রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাটম ইকোনমির মান হবে কাঙ্ক্ষিত উৎপাদের ভর। তাহলে কাঙ্ক্ষিত উৎপাদের ভর কত তোমার? কাঙ্ক্ষিত উৎপাদের ভর হচ্ছে 44 ভাগ হচ্ছে মোট উৎপাদের ভর বা মোট বিক্রিয়কের ভর। মোট বিক্রিয়কের ভর যদি আমি এটার দেখি তাহলে হচ্ছে 28 আর হাফ মোল অক্সিজেনের হচ্ছে 16, তাহলে 16 গুণ 100। তাহলে তোমার অ্যাটম ইকোনমি কত আসে দেখো? 28 আর 16 হচ্ছে 44, তাহলে 44 ভাগ 44 1 গুণ 100, তার মানে 100%।
তার মানে ইথিলিন অক্সাইড যদি আমি তৈরি করতে চাই তাহলে আমি এই যে ইথিনের সাথে কোলিন আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া, তার থেকে আমি যদি ইথিনের সাথে অক্সিজেনের বিক্রিয়া করি তাহলে অ্যাটম ইকোনমির মান সর্বোচ্চ হয়। তাহলে আমি কি হচ্ছি, আমি পরিবেশের জন্য ক্ষতিকর কোনো সহজাত উৎপাদ তৈরি করতেছি না, এর পাশাপাশি আমি ওই শিল্পক্ষেত্রে এই পদ্ধতিতে উৎপাদন করলে আমার প্রোডাক্ট আসতেছে বেশি, তাহলে আমি অর্থনৈতিকভাবে কি হব, লাভবান হব। তাহলে এভাবে আমরা অ্যাটম ইকোনমি ক্যালকুলেশন করে বলতে পারি কোন বিক্রিয়াটি বা কোন পদ্ধতিটি আমার পরিবেশের জন্য সহজ হবে, পরিবেশের জন্য ক্ষতিকর কম হবে এবং অর্থনৈতিকভাবে আমি লাভবান হব। তাহলে অ্যাটম ইকোনমি বা পরমাণু অর্থনীতি এর জন্য খুব একটি গুরুত্বপূর্ণ টার্ম এই সবুজ রসায়নের জন্য। আমরা বিভিন্ন শিল্পক্ষেত্রে ম্যালেইক অ্যানহাইড্রাইড প্রস্তুত করে থাকি। ম্যালেইক অ্যানহাইড্রাইড, এই ম্যালেইক যে অ্যানহাইড্রাইড তৈরি করি, দেখো এই ম্যালেইক অ্যানহাইড্রাইড আমরা কিভাবে তৈরি করতে পারি একটু যদি দেখি। ম্যালেইক অ্যানহাইড্রাইড আমরা বিউটেন থেকেও তৈরি করতে পারি, এর পাশাপাশি আমরা ম্যালেইক অ্যানহাইড্রাইড বেনজিন থেকেও তৈরি করতে পারি। বিউটেনের দহনেও ম্যালেইক অ্যানহাইড্রাইড তৈরি হয়, বেনজিনের দহনেও ম্যালেইক অ্যানহাইড্রাইড তৈরি হয়। আমরা একটু যদি বিক্রিয়া দুটি দেখি, দেখো দেখো তাহলে আমরা উৎপাদন করতে চাচ্ছি কি, ম্যালেইক অ্যানহাইড্রাইড। ম্যালেইক অ্যানহাইড্রাইড আমি কি দিয়ে তৈরি করব, বেনজিন দিয়ে তৈরি করব। তাহলে বেনজিন C6H6 যোগ অক্সিজেন, এটাকে আমরা যদি সমতা করে নেই তাহলে উৎপন্ন হবে ম্যালেইক অ্যানহাইড্রাইড C2C4H2O3, 2 অণু 4 অণু পানি 4 অণু কার্বন ডাই অক্সাইড। এ হচ্ছে ম্যালেইক অ্যানহাইড্রাইড। এই যৌগটির নাম হচ্ছে আমাদের ম্যালেইক অ্যানহাইড্রাইড, যেটা আমাদের শিল্পক্ষেত্রে বা বিভিন্ন উৎপাদনে আমরা এটাকে ব্যবহার করে থাকি। আবার আমি বলছি কি, এই বস্তুটাকে আমরা, এই পদার্থটাকে আমরা বেনজিনের পরিবর্তে বিউটেন দিয়েও তৈরি করতে পারি। C4H10 যোগ 7O2, তাহলে এখানেও 2 মোল ম্যালেইক অ্যানহাইড্রাইড তৈরি হবে, 2 মোল ম্যালেইক অ্যানহাইড্রাইড তৈরি হবে এবং এর পাশাপাশি এখানে উৎপন্ন হবে তোমার 8 মোল পানি উৎপন্ন হবে। দুটো পদ্ধতি তুমি এই ম্যালেইক অ্যানহাইড্রাইডকে প্রস্তুত করতে পারো। তাহলে দেখো এই ম্যালেইক অ্যানহাইড্রাইড যে আমি দুটি পদ্ধতিতে প্রস্তুত করলাম, এখানে এটা আমি দিলাম 1 নং পদ্ধতি, এটা দিলাম 2 নং পদ্ধতি। তাহলে 1 নং পদ্ধতিতে আমার অ্যাটম ইকোনমি কত, 1 নং পদ্ধতিতে আমার অ্যাটম ইকোনমি হবে এইটুকুর ভর ভাগ হবে মোট বিক্রয়ক অথবা মোট উৎপাদের ভর। অ্যাটম ইকোনমি বের করার ক্ষেত্রে তোমাকে সর্বদা ওই রাসায়নিক বিক্রিয়াটাকে সমতা করে নিতে হবে। মোল সংখ্যা যদি সমতা না করো তাহলে অ্যাটম ইকোনমির মান ভুল হবে। তাহলে আমি ম্যালেইক অ্যানহাইড্রাইড কোন পদ্ধতিতে প্রস্তুত করব, আমি কি বেনজিন থেকে প্রস্তুত করব না বিউটেন থেকে প্রস্তুত করব, সেটা ডিপেন্ড করবে তাদের অ্যাটম ইকোনমির মানের উপর। তুমি যদি প্রথমটার ক্ষেত্রে অ্যাটম ইকোনমির মান বের করো তাহলে দেখবা তার অ্যাটম ইকোনমির মান আসবে 44.15%। তাহলে এটার অ্যাটম ইকোনমি হচ্ছে 44.15%। কিন্তু আমি যদি বিউটেন থেকে অ্যাটম ইকোনমি বের করি তার মান হবে 57.63%, 57.63%। তাহলে দেখো তুমি বেনজিনের পরিবর্তে যদি বিউটেন দিয়ে ম্যালেইক অ্যানহাইড্রাইড প্রস্তুত করো সেক্ষেত্রে অ্যাটম ইকোনমির মান এক্ষেত্রে অনেক বেশি হয়। তাহলে আমি কোন পদ্ধতিতে প্রস্তুত করব, আমি অবশ্যই এই দ্বিতীয় পদ্ধতিতে ম্যালেইক অ্যানহাইড্রাইডকে প্রস্তুত করব। আমি অবশ্যই এই দ্বিতীয় পদ্ধতিকে ম্যালেইক অ্যানহাইড্রাইড প্রস্তুত করব। ম্যালেইক অ্যানহাইড্রাইডের গাঠনিক সংকেতটা যদি দেখো, গাঠনিক সংকেত হচ্ছে এমন, এটা হচ্ছে ম্যালেইক অ্যানহাইড্রাইড। তাহলে এটার অ্যাটম ইকোনমির মান যেহেতু দ্বিতীয় পদ্ধতিতে বেশি, এ কারণে আমরা দ্বিতীয় পদ্ধতিতে এই ম্যালেইক অ্যানহাইড্রাইডকে প্রস্তুত করব। আর কারণ কি, আর কারণ দেখো প্রথম পদ্ধতিতে আমরা যে বেনজিন ব্যবহার করছি, এই বেনজিন হচ্ছে বিষাক্ত পদার্থ। তাহলে টক্সিক এলিমেন্টগুলোকে বা টক্সিক কম্পাউন্ডগুলোকে আমরা ল্যাবরেটরিতে ব্যবহার থেকে দূরে থাকবো বা যথাসম্ভব তার ব্যবহার হ্রাস করার চেষ্টা করব। তাহলে এক্ষেত্রেও আমি প্রথম পদ্ধতিকে কি করব, অ্যাভয়েড করে যাব, আমি দ্বিতীয় পদ্ধতিতে ম্যালেইক অ্যানহাইড্রাইড প্রস্তুত করব। আরেকটা কারণ দেখো, প্রথম পদ্ধতিতে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, তাহলে যে কার্বন ডাই অক্সাইড তুমি উৎপন্ন করলে সে কার্বন ডাই অক্সাইড কোথায় চলে যাবে, সে কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে চলে যাবে, বায়ুমণ্ডলে চলে গেলে সে কি হবে,
কার্বন ডাই অক্সাইড হচ্ছে গ্রিন হাউস গ্যাস তোমরা জানো, তাহলে সে ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপকে ধরে রাখবে, তাহলে ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধিতে সে সহায়তা করবে। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথম পদ্ধতিকে অ্যাভয়েড করতে পারি। তাহলে ম্যালেইক অ্যানহাইড্রাইড প্রস্তুতির ক্ষেত্রে আমরা এই দুটি বিক্রিয়ার মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে তিনটা পয়েন্ট আমরা বলতে পারি। প্রথম পয়েন্ট হচ্ছে দ্বিতীয় পদ্ধতির অ্যাটমিক মান প্রথম পদ্ধতি থেকে অনেক বেশি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে প্রথম পদ্ধতিতে বেনজিনের মতো বিষাক্ত যৌগকে ব্যবহার করা হলো, কিন্তু দ্বিতীয় পদ্ধতিতে বিউটেনকে ব্যবহার করা হচ্ছে যা বিষাক্ত নয়। তৃতীয় পয়েন্ট হচ্ছে প্রথম পদ্ধতিতে গ্রিন হাউস গ্যাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, কিন্তু দ্বিতীয় পদ্ধতিতে এ ধরনের কোনো ক্ষতিকর গ্যাস বা উপাদান উৎপন্ন হয় না। তাহলে এই তিনটা পদ্ধতির উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে ম্যালেইক অ্যানহাইড্রাইড প্রস্তুতির জন্য আমাদের দ্বিতীয় পদ্ধতিটা ভালো। এভাবে আমরা অ্যাটম ইকোনমির মান বের করতে পারি। তাহলে তোমাকে যদি যে কোনো বিক্রিয়া দেয় তুমি তাহলে সেটা সহজেই বের করে বলতে পারবে, সেটা ক্যালকুলেশন করে বলতে পারবে কোন পদ্ধতিতে তোমার জন্য এটা উৎপাদন সহজ হবে, কোন পদ্ধতিতে তোমার জন্য উৎপাদন সহজ হবে। মনে করো তুমি ইথানল প্রস্তুত করতে চাও। এখন ইথানল প্রস্তুত করতে গিয়ে তুমি কি করলে? তুমি দুটো পদ্ধতি ব্যবহার করলে। এক নম্বর পদ্ধতি তুমি ব্যবহার করলে ইথিনের সাথে তুমি পানির বিক্রিয়া করলে, ইথিনের সাথে পানির বিক্রিয়া করে তুমি উৎপন্ন করলে ইথানল। এটা 2 নং পদ্ধতিতে তুমি কি করতে পারো? তুমি ইথিনের সাথে বা তুমি 2 নং পদ্ধতিতে মনে করো অ্যালকাইল হ্যালাইডের সাথে জলীয় দ্রবণের ক্ষারকের বিক্রিয়া করলে। তাহলে আমি মনে করো অ্যালকাইল হ্যালাইড নিলাম, ইথাইল ক্লোরাইড যোগ জলীয় দ্রবণের ক্ষারক সোডিয়াম হাইড্রোক্সাইড, এক্ষেত্রে আমি ইথানল প্রস্তুত করতে পারি। এবং ইথানল প্রস্তুত যেটা হবে C2H5OH যোগ হবে সোডিয়াম ক্লোরাইড। এবার তুমি দেখো এই যে দুটি পদ্ধতিতে তুমি ইথানল প্রস্তুত করলে, তুমি কোন পদ্ধতিতে ইথানলটাকে প্রস্তুত করবে সেটা ডিপেন্ড করবে তুমি কোন পদ্ধতিতে অ্যাটম ইকোনমির মান বেশি পাও। যে পদ্ধতিতে তুমি অ্যাটম ইকোনমির মান বেশি পাবে সেই পদ্ধতিতেই তুমি ইথানলকে প্রস্তুত করবে। তাহলে তোমাদের কাজ হচ্ছে এই দুই পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিতে আমরা ইথানলকে প্রস্তুত করব সেটা ক্যালকুলেশন করে তোমরা তোমাদের উত্তর বলবে যে এই দুই পদ্ধতির মধ্যে 1 নং পদ্ধতিতে আমাদের অ্যাটম ইকোনমি কত, 2 নং পদ্ধতিতে অ্যাটম ইকোনমি কত হবে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাটম ইকোনমি। তাহলে অ্যাটম ইকোনমি বের করার ক্ষেত্রে আমরা যেটা খেয়াল রাখবো, সর্বদা আমরা রাসায়নিক বিক্রিয়াটাকে সমতা করে এরপরে অ্যাটম ইকোনমির মান বের করব। আরেকটি ফ্যাক্টর দ্বারা আমরা এই কোনো রাসায়নিক বিক্রিয়াকে মূল্যায়ন করে থাকি, সেই ফ্যাক্টরটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এটাকে সংক্ষেপে আমরা বলে থাকি ই ফ্যাক্টর। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরকে আমরা সংক্ষেপে বলে থাকি ই ফ্যাক্টর। তাহলে ই ফ্যাক্টর সমান কি? ই ফ্যাক্টর সমান বলা হয় দেখো ই ফ্যাক্টর বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর সমান বলা হয় মোট বর্জ্যের ভর। তুমি যে বর্জ্য বা বাই প্রোডাক্ট উৎপন্ন করতেছো তার ভর ভাগ মোট উৎপাদের ভর। তাহলে এই দুটার অনুপাত হচ্ছে ই ফ্যাক্টর। তাহলে ই ফ্যাক্টর হবে দুটি ভরের অনুপাত। আমরা এর আগে কি দেখলাম? আমরা দেখলাম অ্যাটম ইকোনমির মান যত বেশি হবে ওই বিক্রিয়া তত সবুজ রসায়নকে সাপোর্ট করবে, তাও ওই বিক্রিয়া আমার তত লাভজনক হবে। কিন্তু ই ফ্যাক্টরের ক্ষেত্রে তুমি তাকাও, ই ফ্যাক্টরের মানের ক্ষেত্রে যদি তুমি দেখো ই ফ্যাক্টরের মান যত বেশি হবে বর্জ্যের পরিমাণ তত বাড়বে। তার মানে বর্জ্য পদার্থের পরিমাণ যত বেশি হবে ই ফ্যাক্টর তত বেশি হবে। তাহলে সেটা নিশ্চয়ই আমার জন্য খারাপ হবে, পরিবেশের জন্য খারাপ হবে, আমার ইন্ডাস্ট্রির জন্য খারাপ হবে। তাহলে আমরা কি করব? ই ফ্যাক্টরের মান সর্বোচ্চ করার চেষ্টা করব না, ই ফ্যাক্টরের মান সর্বনিম্ন করার চেষ্টা করব। তাহলে ই ফ্যাক্টর যত সর্বনিম্ন হবে এবং অ্যাটম ইকোনমি যত বেশি হবে সেটা তত সবুজ রসায়নকে সাপোর্ট করবে, সেটা তত বেশি আমার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বা শিল্প ক্ষেত্রে আমার জন্য তত লাভজনক হবে। এ হচ্ছে আমাদের সবুজ রসায়নের আলোচনা। তাহলে সবুজ রসায়নের দুটো গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, একটা হচ্ছে আমাদের ই ফ্যাক্টর আর একটা হচ্ছে অ্যাটম ইকোনমি। এ দুটা তোমরা ভালো মতো পড়বে। এরপরে আসো সবুজ রসায়নের পরে এই চ্যাপ্টারে আমরা চলে যাব রাসায়নিক বিক্রিয়ার দিক। রাসায়নিক বিক্রিয়া কত দিকে সংগঠিত হতে পারে, রাসায়নিক বিক্রিয়া কিভাবে সংগঠিত হতে পারে। যে কোনো রাসায়নিক বিক্রিয়া দেখো, মনে করো একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক হচ্ছে এ, উৎপাদ হচ্ছে বি, তাহলে বিক্রিয়াটা এ থেকে বি এর দিকে ধাবিত হবে। আবার বিক্রিয়াটাকে আমরা এভাবেও প্রকাশ করে থাকি, এ থেকে বি উভয় দিকে অর্ধ তীর চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা বিক্রিয়াটাকে একদিকে তীর দিয়ে প্রকাশ করলাম, দ্বিতীয় ক্ষেত্রে আমরা বিক্রিয়াটাকে উভয় দিকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করলাম। একদিকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা মানে হচ্ছে বিক্রিয়াটাই একাভিমুখী হবে,
উভয় দিকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা মানে হচ্ছে বিক্রিয়াটি উভমুখী হবে, বিক্রিয়াটি উভমুখী হবে। তাহলে রাসায়নিক বিক্রিয়া কতভাবে সংগঠিত হতে পারে? দুইভাবে সংগঠিত হতে পারে। একটা হচ্ছে একাভিমুখী বিক্রিয়া, একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। তাহলে একাভিমুখী বিক্রিয়া কাকে বলবো? যে বিক্রিয়া শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে অর্থাৎ সম্মুখ দিকে সংগঠিত হয়ে থাকে সেই বিক্রিয়াকে একাভিমুখী বিক্রিয়া বা একমুখী বিক্রিয়া বলবো। উভমুখী বিক্রিয়া বলবো যে বিক্রিয়া সম্মুখ এবং পশ্চাৎ উভয় দিকে সংগঠিত হয়ে থাকে সেই বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়া বলবো। বাস্তবে যত রাসায়নিক বিক্রিয়া আছে সকল রাসায়নিক বিক্রিয়াই হচ্ছে কি বিক্রিয়া? উভমুখী বিক্রিয়া। তাহলে কখন আমরা এটাকে একাভিমুখী বিক্রিয়া বলে নেই? যখন তার সম্মুখবর্তী বিক্রিয়ার হার এবং এর তুলনায় পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার অতি নগণ্য হয়, অর্থাৎ একটার সাপেক্ষে আরেকটা খুব নগণ্য, তখন ওই বিক্রিয়াটাকে আমরা একাভিমুখী বিক্রিয়া ধরে নেই। যেমন যে কোনো অধক্ষেপণ বিক্রিয়া, যে কোনো প্রশমন বিক্রিয়া, যে কোনো লবণের বিক্রিয়া, এগুলো হচ্ছে সব একাভিমুখী বিক্রিয়া হিসেবে ধরে নেই। কিন্তু বাস্তবে আমরা কি বলি? বাস্তবে একাভিমুখী বিক্রিয়া বলতে কোনো বিক্রিয়াই পৃথিবীতে নেই, সকল বিক্রিয়াই উভমুখী বিক্রিয়া। মনে করো তুমি উসাইন বোল্টের সাথে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো, তাহলে উসাইন বোল্ট আর তুমি যদি 1 কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করো, তাহলে উসাইন বোল্ট যখন 1 কিলোমিটারে পৌঁছে যাবে তখন তোমার দূরত্ব কত হবে? বা আমরা যদি আরও দূরত্বটা বাড়িয়ে দেই, 5 কিলোমিটার করে দেই, তাহলে তার যে দৌড়ানোর যে বেগ বা সে যে দূরত্ব অতিক্রম করবে তার সাপেক্ষে তোমার বেগ অতি নগণ্য হবে। তখন সম্মুখবর্তী বিক্রিয়ার বেগের তুলনায় যখন পশ্চাৎবর্তী বেগ এভাবে নগণ্য হয় তখন সেইটাকে আমরা বলি একাভিমুখী বিক্রিয়া। কিন্তু বাস্তবে কোনো বিক্রিয়াই একাভিমুখী বিক্রিয়া নয়। মনে করো তুমি একটা বিক্রিয়া হচ্ছে A যোগ B, এই বিক্রিয়ায় উৎপাদ পেলে C যোগ D। এখন তুমি এই বিক্রিয়াটা যদি সাম্যাঙ্ক বের করো, সাম্য ধ্রুবক বের করো K, তাহলে K সমান হবে তার উৎপাদের সক্রিয় ভর ভাগ হচ্ছে বিক্রিয়কের সক্রিয় ভর, এটা। এখন এই K এর মান যদি A B নাই থাকে তাহলে K এর মান কত হবে? K এর A B এর পরিবর্তে হবে 0। তাহলে দেখো C ভাগ D ভাগ 0 কখন? যখন তুমি বলছো সকল বিক্রিয়ক উৎপাদে পরিণত হলো। সকল বিক্রিয়ক যদি আমার উৎপাদে পরিণত হয় তাহলে A ও B এর পরিমাণ 0, কারণ A ও B আর বিক্রিয়ায় নেই, সব C এবং D তে রূপান্তরিত হয়ে গেল। তাহলে আমার K কত আসতেছে? K আসতেছে ইনফিনিটি। তাহলে K আসতেছে ইনফিনিটি। এখন যদি তুমি মুক্ত শক্তির পরিবর্তন, যদিও তোমাদের এটা টপিকটা বাইরে, মুক্ত শক্তির পরিবর্তনে K এর মান বসাও, তাহলে দেখবা মুক্ত শক্তির পরিবর্তনও আমাদের চলে আসবে ইনফিনিটি। কিন্তু মুক্ত শক্তির পরিবর্তন কখনো অসীম হতে পারে না। এ কারণে আমরা সহজেই বলতে পারি যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় এমন কোনো বিক্রিয়া নেই যে বিক্রিয়ায় সকল বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়। সকল বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় না। তাহলে সকল বিক্রিয়ক যদি আমার উৎপাদে পরিণত না হয় তাহলে কিছু না কিছু বিক্রিয়ক আমার থাকবেই। যদি কিছু না কিছু বিক্রিয়ক আমার অবশ্যই থাকে তাহলে বিক্রিয়াটা সর্বদা হবে উভমুখী। তাহলে এই উভমুখী বিক্রিয়াকে কখন আমরা একাভিমুখী ধরে নিব? যখন এই উভমুখী বিক্রিয়ারে একটি বিক্রিয়ার বেগের তুলনায় অপর বিক্রিয়ার বেগ হবে খুব নগণ্য, তখন সেই বিক্রিয়াটা আমরা একাভিমুখী ধরে নেই। এখন উভমুখী বিক্রিয়া তাহলে কি? কখনো উভমুখী বিক্রিয়া শেষ হবে না, উভমুখী বিক্রিয়া কখনো শেষ হবে না। এবং এই বিক্রিয়াটা যখন শুরু থাকে তখন বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে রেট বেশি থাকে, উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে রেটটা থাকে কম। সময় যত অতিবাহিত হয় উৎপাদের পরিমাণ হ্রাস পায়, বিক্রিয়কের পরিমাণ হ্রাস পায়, উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়, এবং একসময় এসে উভয় দিকের হার যখন সমান হয়ে যায়, অর্থাৎ সম্মুখবর্তী বিক্রিয়ার হার এবং পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার যখন সমান হয় তখন এরা পরস্পর সাম্যাবস্থায় চলে যায়। সাম্যাবস্থায় যখন বিক্রিয়া চলে যায় তখন তুমি 9-10-এ পড়ে আসছো লাসাতেলের নীতি অনুযায়ী ওর যদি কোনো নিয়ামক তুমি পরিবর্তন না করো তাহলে এই সাম্যাবস্থা অনন্তকাল ধরে চলতে থাকবে। অর্থাৎ তাহলে এই বিক্রিয়াটা কখনো কি হবে না? শেষ হবে না। এই বিক্রিয়াটা কখনো শেষ হবে না। তাহলে যে কোনো রাসায়নিক বিক্রিয়াই আমাদের উভমুখী হবে, এবং যখন একটা সম্মুখবর্তী বিক্রিয়ার বেগ পশ্চাৎবর্তী বেগের তুলনায় খুব বেশি হবে তখন ওই বিক্রিয়াটাকে আমরা একাভিমুখী ধরে নিতে পারি। তাহলে আমি শিল্পক্ষেত্রে একটি উৎপাদ তৈরি করতে চাই, এই উৎপাদ তৈরি করতে গিয়ে আমার সকল বিক্রিয়াই যদি উভমুখী হয় তাহলে আমি বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি করতেছি, আবার উৎপাদ ভেঙে বিক্রিয়ক তৈরি হচ্ছে, তাহলে আমার বিক্রিয়ায় কোনো উৎপাদই আমি কোনোদিনও পাবো না। তাহলে শিল্পক্ষেত্রে আমি কি উৎপাদন করতেছি? তাহলে শিল্পক্ষেত্রে আমি বিক্রিয়ক উৎপাদ বানাচ্ছি, উৎপাদ আবার বিক্রিয়ক হয়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে তাহলে শিল্পক্ষেত্রে তুমি কোনো উৎপাদই পাবে না। তাহলে কি করতে হবে? এই উভমুখী বিক্রিয়াকে তোমাকে একাভিমুখী বিক্রিয়ায় পরিণত করতে হবে। এই উভমুখী বিক্রিয়াকে একাভিমুখী বিক্রিয়ায় পরিণত করতে হবে। তাহলে আসো আমরা যে কোনো উভমুখী বিক্রিয়াকে কিভাবে একাভিমুখী বিক্রিয়ায় পরিণত করতে পারি সেটা দেখি। একটা উভমুখী বিক্রিয়াকে একাভিমুখী বিক্রিয়ায় কিভাবে পরিণত করা যায়। প্রথম পদ্ধতি যদি আমরা দেখি, মনে করো আমরা ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিব,
তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে যদি তাপ দেই তাহলে সেটা উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাস, এটা যদি আমি বিক্রিয়াটা খোলা পাত্রে করি, খোলা পাত্রে যদি বিক্রিয়াটাকে সংগঠিত করি তাহলে দেখো কার্বন ডাই অক্সাইড গ্যাস আমার পাত্র থেকে উড়ে যাবে। পাত্র থেকে যদি উড়ে যায় তাহলে ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড নেই, ও একা তো আর ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হতে পারবে না। তাহলে বিক্রিয়াটা হবে আমার একাভিমুখী বিক্রিয়া। কিন্তু এই একই বিক্রিয়াকে যদি আমি বদ্ধ পাত্রে সংগঠিত করতাম, দেখো বদ্ধ পাত্রে যদি সংগঠিত করি তাহলে বিক্রিয়াটা হয়ে যাবে উভমুখী। তাহলে বিক্রিয়াটা হয়ে যাবে উভমুখী। তখন ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড মিলিত হয়ে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে পারে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় একটি উৎপাদ গ্যাসীয় হয়, যদি কোনো রাসায়নিক বিক্রিয়া একটি উৎপাদ গ্যাসীয় হয়, ওই বিক্রিয়াটাকে খোলা পাত্রের পরিবর্তে বদ্ধ পাত্রে সংগঠিত করে ওই বিক্রিয়াটাকে আমরা উভমুখী করতে পারি। তাহলে বদ্ধ পাত্রের পরিবর্তে যদি আমরা খোলা পাত্র করি তাহলে বিক্রিয়াটা উভমুখী থেকে একাভিমুখী বিক্রিয়ায় পরিণত হয়। তাহলে তোমার যদি এমন কোনো বিক্রিয়ক আসে যেটা থেকে একটি উৎপাদ পাবে, ওই বিক্রিয়াটাকে যদি তুমি খোলা পাত্রে সংগঠিত করো তাহলেই তোমার বিক্রিয়াটা কি হয়ে যাবে? একমুখী হয়ে যাবে। এটা একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যদি কোনো বিক্রিয়ায় অদক্ষেপ তৈরি হয়, যদি কোনো বিক্রিয়ায় অদক্ষেপ তৈরি হয়, অদক্ষেপ তৈরি হলে ওই বিক্রিয়াটা সর্বদা একাভিমুখী বিক্রিয়া হবে। যেমন সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে যদি তুমি সিলভার নাইট্রেট যোগ করো, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তুমি সিলভার নাইট্রেট যোগ করলো, তাহলে কি উৎপন্ন হবে? সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়বে আর উৎপন্ন হবে সোডিয়াম নাইট্রেট, আর উৎপন্ন হবে সোডিয়াম নাইট্রেট। যখনই অদক্ষেপ পড়ে গেল তখনই এটা আর স্থিতিশীল হয়ে গেল, অর্থাৎ এরা আর পরস্পর সংযুক্ত হয়ে এই বিক্রিয়ক তৈরি করবে না। তাহলে 2 নম্বর পদ্ধতি হচ্ছে আমার, যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় অদক্ষেপ সৃষ্টি হয় তাহলে ওই বিক্রিয়ার ক্ষেত্রে সহজেই আমরা কি করতে পারি? ওই বিক্রিয়ার ক্ষেত্রে সহজেই আমরা ওই উভমুখীর পরিবর্তে বিক্রিয়াটাকে একাভিমুখী বিক্রিয়ায় পরিণত করতে পারি, উভমুখীর পরিবর্তে একাভিমুখী বিক্রিয়ায় পরিণত করতে পারি। 3 নম্বর পদ্ধতি দেখো, আমরা মনে করো ইথাইল অ্যাসিটেটকে তাপ দিলাম, ইথাইল অ্যাসিটেট, তাহলে CH3 COO C2H5 ইথাইল অ্যাসিটেট, এটাকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি তাহলে এটা থেকে উৎপন্ন হবে ইথানল, ইথানল এবং অ্যাসিটিক অ্যাসিড, ইথানল এবং অ্যাসিটিক অ্যাসিড। এবার এই উৎপাদের মধ্যে যদি আমি এমন কোনো পদার্থকে যোগ করে দেই যে পদার্থটা যোগ করলে উৎপাদের সাথে বিক্রিয়া করবে, তখনই এই বিক্রিয়াটা উভমুখীর পরিবর্তে একাভিমুখী বিক্রিয়ায় রূপান্তরিত হবে। তুমি যদি এই উৎপাদের মধ্যে এই বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে দাও তাহলে ওই সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারক এই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যাসিটেট উৎপন্ন করবে। যখনই সোডিয়াম অ্যাসিটেট উৎপন্ন করবে তখন বিক্রিয়াটা পশ্চাৎমুখীভাবে আর সংগঠিত হওয়ার সুযোগ পায় না। তাহলে আমরা অন্য কোনো যৌগকে ওই বিক্রিয়ার পাত্রে যোগ করে তারপরে বিক্রিয়াটাকে একাভিমুখী বিক্রিয়ায় রূপান্তর করতে পারি। সেক্ষেত্রে আমার তাহলে বিক্রিয়াটা কি হলো? সেক্ষেত্রে যখন আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব তখন আমার ইথাইল অ্যাসিটেট যোগ সোডিয়াম হাইড্রোক্সাইড এরা পরস্পর বিক্রিয়া করে আমার উৎপন্ন করবে সোডিয়াম অ্যাসিটেট, সোডিয়াম অ্যাসিটেট আর উৎপন্ন করবে ইথানল, সোডিয়াম অ্যাসিটেট আর উৎপন্ন করবে ইথানল। এভাবে আমরা তাহলে প্রথমেই আমরা কি করলাম? গ্যাসীয় একটি উৎপাদ হলে খোলা পাত্রে সংগঠিত করে একাভিমুখী করলাম, অদক্ষেপণের মাধ্যমে একাভিমুখী করলাম, তৃতীয় অন্য একটি যৌগ যোগ করে আমরা সেটাকে একাভিমুখী করলাম। চতুর্থ আর একটা পদ্ধতি আমরা অ্যাপ্লাই করতে পারি। দেখো চতুর্থ পদ্ধতিতে আমরা মনে করো নাইট্রোজেন আর হাইড্রোজেন পরস্পর বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে, পরস্পর বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে হেবারবস পদ্ধতিতে। এখন এই উৎপন্ন অ্যামোনিয়াকে যদি তুমি এখান থেকে সরিয়ে নাও, উৎপন্ন অ্যামোনিয়াকে যখনই তোমার বিক্রিয়ার পাত্রে, যে পাত্রে তুমি বিক্রিয়া সংগঠিত করতেছো সেখানে উৎপাদ উৎপন্ন হওয়ার সাথে সাথে তাকে যদি অন্য পাত্রে তুমি সরাতে পারো তাহলে বিক্রিয়াটা কিন্তু বিপরীতমুখীভাবে বা পশ্চাৎমুখীভাবে আর সংগঠিত হওয়ার সুযোগ পায় না। তাহলে সেক্ষেত্রে আমাদের বিক্রিয়াটা কি হতে পারে? একাভিমুখী বিক্রিয়ায় রূপান্তরিত হতে পারে। এভাবে কোনো রাসায়নিক বিক্রিয়াকে আমরা উভমুখী বিক্রিয়া থেকে একাভিমুখী বিক্রিয়ায় রূপান্তরিত করতে পারি। তাহলে এ হলো আমাদের রাসায়নিক বিক্রিয়া সংশ্লিষ্ট আমাদের বিক্রিয়া। তাহলে কত প্রকার দেখলাম আমরা? 2 প্রকার, একটা উভমুখী বিক্রিয়া, একটা একাভিমুখী বিক্রিয়া। তারপরে আমরা বললাম কি যে সকল বিক্রিয়াই হচ্ছে উভমুখী বিক্রিয়া। তাহলে সকল বিক্রিয়া উভমুখী হলে আমি উৎপাদ কিভাবে পাবো? সেই উৎপাদ পাওয়ার জন্য আমাকে ওই উভমুখী বিক্রিয়াকে একাভিমুখী বিক্রিয়ায় রূপান্তর করতে হবে। তাহলে উভমুখী বিক্রিয়াকে আমি একাভিমুখী বিক্রিয়ায় কিভাবে রূপান্তর করব?
সেটা আমরা দেখলাম যে এই পদ্ধতিগুলো অবলম্বন করে বা অনুসরণ করে আমরা সহজেই সেটাকে একাভিমুখী বিক্রিয়ায় রূপান্তর করতে পারি। এবার আসো আমরা পরের টপিকে চলে যাই। পরের টপিক হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক বিক্রিয়ার হার নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এখন আমরা আলোচনা করব বিক্রিয়ার হার নিয়ে। বিক্রিয়ার হার মানে কি, কোন ধরনের বিক্রিয়ার হার আমরা নির্ণয় করব সেটা আমরা দেখব। বিক্রিয়ার হার জনসংখ্যা বৃদ্ধির হার। মানে কি? হার মানে হচ্ছে সময়ের সাপেক্ষে কতটা বৃদ্ধি পেল। তোমাকে যদি বলা হয় জনসংখ্যা বৃদ্ধির হার কত, তাহলে তুমি সময়ের সাপেক্ষে সেটা বের করবে যে সময়ের সাপেক্ষে আমার এত সালে জনসংখ্যা এত ছিল, এত বছরে আমার জনসংখ্যা এত বৃদ্ধি পেয়েছে, তাহলে কতটুকু প্রতি বছর বৃদ্ধি পেয়েছে। সেভাবে যেহেতু আমরা হার নির্ণয় করি, ঠিক একইভাবে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রেও আমরা হার বের করতে পারি। মনে করো একটা রাসায়নিক বিক্রিয়ায় আমার বিক্রিয়ক হচ্ছে এ থেকে উৎপাদ তৈরি হলো, এ থেকে উৎপাদ তৈরি হলো। যখন বিক্রিয়াটা শুরু তখন আমার এ ছিল কত পার্সেন্ট? যখন বিক্রিয়াটা শুরু তখন আমার এ ছিল 100%, উৎপাদ ছিল কত? 0। কখন? যখন টাইম 0। যখন টাইম 0 তখন আমার বিক্রিয়ক ছিল 100, উৎপাদ ছিল 0। টাইম যত অতিবাহিত হবে আমার বিক্রিয়ক আস্তে আস্তে কমবে, উৎপাদের পরিমাণ বাড়তে থাকবে। আমি মনে করি t সমান 5 সেকেন্ডে 5 সেকেন্ড সময়ে আমার বিক্রিয়ক আছে 70, বিক্রিয়ক আছে 70, উৎপাদ হলো 30 ধরে নিলাম আমি। আবার যখন আমার t সমান 10 সেকেন্ড আমি ধরে নিলাম, তখন আমি মনে করি এটা হচ্ছে 40, 40, এটা হচ্ছে 60। তাহলে এই 5 সেকেন্ড সময়ের ব্যবধানে দেখো, 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড, এই 5 সেকেন্ড সময়ের ব্যবধানে বিক্রিয়ক হ্রাস পেল 70 থেকে 40 আর উৎপাদ বৃদ্ধি পেল 30 থেকে 60। তাহলে ও কতটুকু বৃদ্ধি পেল? ও 30 বৃদ্ধি পেল। ও কতটুকু হ্রাস পেল? ও 30 হ্রাস পেল। তাহলে এই যে 30 ভাগ সময়, এটাকে যদি তুমি বের করো, এই উৎপাদের পরিমাণকে যদি সময়ের পরিবর্তন দিয়ে ভাগ করো, উৎপাদের পরিবর্তন বা বিক্রিয়কের পরিবর্তনকে যদি সময়ের পরিবর্তন দিয়ে ভাগ করো, তাহলেই তুমি বিক্রিয়ার হার পেয়ে যাবে। তাহলে সময় যত অতিবাহিত হবে আমার বিক্রিয়কের পরিমাণ হ্রাস পাবে, উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে বিক্রিয়ার হার তুমি কাকে বলবে? বিক্রিয়ার হার তুমি বলবে সময়ের সাপেক্ষে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হার অথবা বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাসের হার। তাহলে সময়ের সাপেক্ষে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হার অথবা বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাসের হারকেই বিক্রিয়ার হার বলে। তাহলে আমরা বললাম কি, সময়ের সাপেক্ষে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হার অথবা বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাসের হারকেই বিক্রিয়ার হার বলে। তাহলে আমরা কোন ধরনের বিক্রিয়ার জন্য বিক্রিয়ার হার নির্ণয় করব? বলো, কোন ধরনের বিক্রিয়ার জন্য? মনে করো আমি একটা বিক্রিয়া দিলাম, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে সিলভার নাইট্রেট যোগ করলাম, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে সিলভার নাইট্রেট যোগ করলাম। তাহলে এক্ষেত্রে আমার বিক্রিয়ার হার কেমন হবে? আমি কিভাবে নির্ণয় করব? বিক্রিয়ার হার এক্ষেত্রে সরাসরি আমরা নির্ণয় করতে পারবো না। তাহলে সোডিয়াম ক্লোরাইড যোগ সিলভার নাইট্রেট, এই বিক্রিয়ায় সিলভার ক্লোরাইডের অধক্ষেপ পড়বে আর সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হবে। এই বিক্রিয়াটা এত দ্রুত ঘটে যে তাদের ক্ষেত্রে বিক্রিয়ার হার সরাসরি নির্ণয় করা যায় না। মনে করো 10⁻⁻6 সেকেন্ড সময় নেয় এই বিক্রিয়াটা সম্পন্ন হতে। তাহলে এই বিক্রিয়াটা কেমন বিক্রিয়া? এই বিক্রিয়াটা অতি দ্রুত বিক্রিয়া। এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের অতি দ্রুত বিক্রিয়া। এই অতি দ্রুত বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বিক্রিয়ার হার বের করতে পারি না। তাহলে ভেরি ফাস্ট রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা কখনো রিঅ্যাকশন রেট বের করতে পারবো না। ভেরি ফাস্ট রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা কখনো রিঅ্যাকশন রেট বের করতে পারবো না বা বের করি না। দ্বিতীয় আরেকটা মনে করো তুমি যে ভেরি স্লো রিঅ্যাকশন, খুব ধীরগতির বিক্রিয়া। কি? মনে করো তোমার বাসায় যে আয়রন বা লোহা আছে সেটায় মরিচা ধরতেছে। তাহলে আয়রন যোগ অক্সিজেন যোগ জলীয় বাষ্প, এটা মিলে মরিচা হচ্ছে Fe2O3H2O। এই যে মরিচা ধরছে তোমার বাসায় লোহায়, সেটা কত দিনে, কত মাসে? দেখা গেছে এটা 1 বছর ধরে সংগঠিত হতে থাকে। তাহলে খুবই ধীর গতিতে এই বিক্রিয়া সংগঠিত হতে থাকে। তাহলে এই সকল বিক্রিয়ার ক্ষেত্রেও আমরা বিক্রিয়ার হার বের করি না। তাহলে কার ক্ষেত্রে বিক্রিয়ার হার বের করব? মডারেট রিঅ্যাকশনের ক্ষেত্রে। মডারেট রিঅ্যাকশন কারা? যারা অতি দ্রুত এবং খুব ধীর, ভেরি ফাস্ট এবং ভেরি স্লো, এর মাঝামাঝি বিক্রিয়া। ভেরি ফাস্ট এবং ভেরি স্লো এই ধরনের রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা বিক্রিয়ার হার বের করব। মনে করো তুমি হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন করছো। এই হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন, এটা একটি 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা সময়ের মধ্যে বিক্রিয়াটি সংগঠিত হয়। এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার বের করব আমরা।
তাহলে এই অংশে আমরা আলোচনা করব যে বিক্রিয়ার হার সেটা কোন ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে খুব দ্রুত ঘটে অথবা খুব ধীর গতিতে ঘটে, এই ধরনের বিক্রিয়া ব্যতীত অন্যান্য বিক্রিয়ার ক্ষেত্রে অর্থাৎ এদের মাঝামাঝি গতিসম্পন্ন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বিক্রিয়ার হারকে বের করে থাকি। তাহলে আসো বিক্রিয়ার হার কাকে বলে আবার যদি বলি, বিক্রিয়ার হার আমরা বলছি যে সময়ের সাপেক্ষে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হার অথবা বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাসের হারকেই বিক্রিয়ার হার বলে। সময়ের সাপেক্ষে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হার অথবা বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাসের হারকেই বিক্রিয়ার হার বলে। তাহলে আসো এই বিক্রিয়ার হার আমরা কিভাবে বের করতে পারি। আমরা একটা রাসায়নিক বিক্রিয়াকে চিন্তা করি, একটা রাসায়নিক বিক্রিয়াকে আমরা চিন্তা করি। মনে করো একটা রাসায়নিক বিক্রিয়া এ থেকে উৎপাদ তৈরি হলো, এ থেকে পি পাইলাম, আমরা এ থেকে পি প্রোডাক্ট উৎপন্ন হলো, বিক্রিয়ক থেকে উৎপাদ পাওয়া গেল। তাহলে এই রাসায়নিক বিক্রিয়ার হার কত? এই রাসায়নিক বিক্রিয়ার হার আমরা উৎপাদের সাপেক্ষেও বের করতে পারবো, বিক্রিয়কের সাপেক্ষেও বের করতে পারবো। উৎপাদের সাপেক্ষেও বের করা যাবে, বিক্রিয়কের সাপেক্ষেও বের করা যাবে। আমি মনে করি T1 সময়ে আমার বিক্রিয়কের পরিমাণ, বিক্রিয়ক C1, T1 সময় বিক্রিয়ক C1 মোল পার লিটার, খেয়াল করো। আবার T2 সময়ে বিক্রিয়ক হচ্ছে আমার C2 মোল পার লিটার। তাহলে আমার সময়ের পরিবর্তন কত? সময়ের পরিবর্তন, মোট সময়ের পরিবর্তন কত? T2 মাইনাস T1 সমান ডেল্টা টি। তাহলে আমার বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন কত? বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন সমান হবে C2 মাইনাস C1। এবার তুমি বলো, টাইম যখন কম তখন বিক্রিয়কের ঘনমাত্রা ছিল C1, টাইম যখন বেশি হয়ে গেল বিক্রিয়কের ঘনমাত্রা C2, তাহলে সময় যত অতিবাহিত হবে বিক্রিয়কের পরিমাণ হ্রাস পাবে। সেই হিসেবে C1 থেকে C2 মান অবশ্যই ছোট হবে, সেই হিসেবে C1 থেকে C2 মান অবশ্যই ছোট হবে। যদি ছোট হয় তাহলে ছোটটা থেকে তুমি বড়টাকে বিয়োগ দিছো, তার মানে মাইনাস ডেল্টা সি হবে, তাহলে একটা ঋণাত্মক সাইন চলে আসবে। তাহলে আমার বিক্রিয়ার হার কত? বিক্রিয়ার হার হবে, এক্ষেত্রে বিক্রিয়ার হার হবে মাইনাস ডেল্টা সি বাই ডেল্টা টি। এক্ষেত্রে বিক্রিয়ার হার হবে মাইনাস ডেল্টা সি বাই ডেল্টা টি। মানে হলো যে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তন, বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তন, এ হচ্ছে আমার বিক্রিয়ার হার। তাহলে এই বিক্রিয়ার হার কি ঋণাত্মক? এই বিক্রিয়ার হার কোনো বিক্রিয়ার হারই ঋণাত্মক হতে পারে না। তাহলে মাইনাসটা কেন? কারণ ওই যে ঘনমাত্রার পরিবর্তন, তোমার ঘনমাত্রা হ্রাস পাবে, সেখানে একটা মাইনাস আসবে, ওই মাইনাস এই মাইনাস মিলে হয়ে যাবে প্লাস। বিক্রিয়ার হার ধনাত্মক করার জন্য যখন বিক্রিয়কের সাপেক্ষে আমরা বিক্রিয়ার হার ক্যালকুলেশন করি তখন একটা ঋণাত্মক সাইন আমরা শুরুতেই ব্যবহার করি, ঋণাত্মক সাইন আমরা শুরুতেই ব্যবহার করি। এটাকে আমরা বলবো বিক্রিয়ার হার। তাহলে আমি উৎপাদের সাপেক্ষেও বের করতে পারি। আমি ধরে নেই T1 সময়ে আমার উৎপাদের ঘনমাত্রা, T1 সময় আমার উৎপাদের ঘনমাত্রা হচ্ছে x1 মোল পার লিটার। তাহলে আমার T2 সময় উৎপাদের ঘনমাত্রা কত? x2 মোল পার লিটার। তাহলে বলো এবার সময়ের পরিবর্তন ডেল্টা টি, সময়ের পরিবর্তন এক্ষেত্রেও ডেল্টা টি, আর উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন কত? x2 মাইনাস x1। তাহলে উৎপাদ x1 বড় না x2 বড়? সময় যত অতিবাহিত হয় উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে x1 থেকে x2 বড়, তাহলে এক্ষেত্রে আর মাইনাস সাইন আসবে না, তাহলে হচ্ছে ডেল্টা এক্স। তাহলে আমার উৎপাদের সাপেক্ষে বিক্রিয়ার হার হবে কত? ডেল্টা এক্স বাই ডেল্টা টি। তাহলে উৎপাদের সাপেক্ষে আমার বিক্রিয়ার হার হবে কত? ডেল্টা এক্স বাই ডেল্টা টি। তাহলে বিক্রিয়ার হার সমান, যদি তুমি বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তনকে সময়ের পরিবর্তন দিয়ে ভাগ দাও ঋণাত্মক সাইন ব্যবহার করবা, আর যদি উৎপাদের ঘনমাত্রার পরিবর্তনকে সময়ের পরিবর্তন দিয়ে ভাগ দাও তাহলে ঋণাত্মক সাইন আর ব্যবহার করতে হবে না। এ হচ্ছে বিক্রিয়ার হার। এখন এই যে বিক্রিয়ার হার তুমি বের করলে, এই বিক্রিয়ার হারটা কেমন বিক্রিয়ার হার? গড় বিক্রিয়ার হার। গড় বিক্রিয়ার হার মানে কি? গড় বিক্রিয়ার হার মানে হচ্ছে অনেক সময়ের ব্যবধানে সেই বিক্রিয়ার অংশ তুমি বের করতেছো, অনেক সময়ের ব্যবধানে। মনে করো এটা হচ্ছে, তাহলে আমরা বলছি কি গড় বিক্রিয়ার হার। গড় বিক্রিয়ার হার ডেল্টা সি বাই মাইনাস ডেল্টা সি বাই ডেল্টা টি সমান ডেল্টা এক্স বাই ডেল্টা টি। তাহলে গড় বিক্রিয়ার হার, মনে করো বিক্রিয়াটা শুরু হচ্ছে 5 মিনিট সময়, এরপরে 2 ঘন্টা সময়
তার এই 5 মিনিট থেকে 2 ঘন্টা এটা নিচে আমি সময়ের পরিবর্তন, এই সময়ের পরিবর্তনে তার ঘনমাত্রার পরিবর্তনকে দিয়ে আমরা এভাবে গড় বিক্রিয়ার হার বের করে থাকি। তার মানে ডেল্টা যখন ব্যবহার করতেছি সেটা বৃহৎ অংশ নিয়ে ব্যবহার করতেছি। কিন্তু তুমি চিন্তা করো 5 মিনিট সময় আর যে 2 ঘন্টার সময়, এই 2 সময়ের যে গড় তুমি বের করতেছো, এই পুরোটা সময় জুড়ে বিক্রিয়ার হার কিন্তু সর্বদা সমান ছিল না। কারণ শুরুতেই বিক্রিয়ার হার বেশি থাকে, সময় যত অতিবাহিত হয় বিক্রিয়ার হার আস্তে আস্তে কমতে থাকে। তাহলে এই গড় বিক্রিয়ার হার কখনো কখনো সঠিক বিক্রিয়ার হার দিতে পারে না। সেক্ষেত্রে আমরা ক্ষুদ্র সময়ের ব্যবধান নিয়েও কখনো কখনো বিক্রিয়ার হার বের করে থাকি। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র সময়ের ব্যবধান দিয়ে বিক্রিয়ার হার বের করে থাকি, এই বিক্রিয়ার হারকে আমরা বলি তাৎক্ষণিক বিক্রিয়ার হার। এই তাৎক্ষণিক বিক্রিয়ার হারকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। তাহলে তাৎক্ষণিক বিক্রিয়ার হার সমান হবে, এক্ষেত্রে যদি আমরা লিখি মাইনাস ডিসি বাই ডিটি সমান ডিএক্স বাই ডিটি। তাহলে ডেল্টা আর ডি এর মধ্যে পার্থক্য কি? ডি হচ্ছে অতি ক্ষুদ্র আর ডেল্টা হচ্ছে একটু বৃহৎ পরিসরে, এই পার্থক্য। তাহলে তাৎক্ষণিক বিক্রিয়ার হার মাইনাস ডিসি বাই ডিটি সমান হবে ডিএক্স বাই ডিটি। তাহলে আমরা বিক্রিয়ার হার সবসময় বের করব কার সাপেক্ষে? বিক্রিয়কের সাপেক্ষে বের করলে মাইনাস দিব, উৎপাদের সাপেক্ষে বের করে আমরা ওই মাইনাস চিহ্ন আর দেওয়ার প্রয়োজন হয় না। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম সময় যত অতিবাহিত হবে বিক্রিয়কের পরিমাণ আস্তে আস্তে হ্রাস পেতে থাকবে, উৎপাদের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। সময় যত অতিবাহিত হবে বিক্রিয়কের পরিমাণ আস্তে আস্তে হ্রাস পাবে, উৎপাদের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এখন যদি আমরা বিক্রিয়ক এবং উৎপাদ এদের ঘনমাত্রার সাপেক্ষে সময়ের পরিবর্তনের লেখচিত্র অঙ্কন করি তাহলে কেমন হবে দেখো। আমি মনে করো নিলাম একদিকে, আমি নিলাম এদিকে বিক্রিয়ক, এদিকে নিলাম সময়। তাহলে আমি নিলাম সময়, এদিকে বৃদ্ধি পাচ্ছে, এদিকে বিক্রিয়কের ঘনমাত্রা নিলাম, বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা সময়ের সাথে সাথে কি হবে? আস্তে আস্তে হ্রাস পাবে। তাহলে এদের ক্ষেত্রে কাপটা এমন হবে, বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে হ্রাস পাবে, তাহলে আস্তে আস্তে ঘনমাত্রা হ্রাস পেতে থাকবে। হ্রাস পেতে 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 এমন এক সময় যাবে, সময় যতই অতিবাহিত হবে ঘনমাত্রার আর হ্রাস ঘটবে না। সময় যতই অতিবাহিত হবে ঘনমাত্রার আর হ্রাস ঘটবে না। এবার যদি তুমি এটা বিক্রিয়কের ঘনমাত্রা না নিয়ে তুমি যদি উৎপাদের ঘনমাত্রা বনাম সময় নিতে, সময় বনাম উৎপাদের ঘনমাত্রা, সময় বনাম উৎপাদের ঘনমাত্রা, তাহলে দেখো সময় যখন 0 তখন উৎপাদ 0, সময় যত অতিবাহিত হবে উৎপাদের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে, উৎপাদের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। তাহলে আমরা যদি এই দুটি লেখচিত্রকে একত্রিত করি তাহলে আমরা কি পাই? যদি একত্রিত করি তাহলে আমরা লেখচিত্রটা করতে পারি ঘনমাত্রা বনাম সময়। লেখচিত্রটা আমরা করতে পারি ঘনমাত্রা বনাম সময়। এক্স অক্ষে সময়, ওয়াই অক্ষে হচ্ছে আমার ঘনমাত্রা। তাহলে বিক্রিয়কের কাপটা হবে কেমন? আমার বিক্রিয়কের কাপটা হবে এমন, আর উৎপাদের কাপটা হবে কেমন? আমার উৎপাদের কাপটা হবে এরকম এরকম। তাহলে উৎপাদে এভাবে বৃদ্ধি পেতে থাকবে আর বিক্রিয়ক এভাবে হ্রাস পেতে থাকবে। এখন যদি এই উৎপাদ এবং বিক্রিয়কে এই দুই ক্ষেত্রে তুমি স্পর্শক অঙ্কন করো, স্পর্শক অঙ্কন করলে তুমি জানো ট্যান থিটা পাবে। ট্যান থিটার মান হবে কত তখন? তাহলে তার ট্যান থিটার মান হবে এখানে যেটা আমরা আগে বের করছিলাম বিক্রিয়কের ক্ষেত্রে মাইনাস ডিসি বাই ডিটি। তাহলে উৎপাদের ক্ষেত্রে এই স্পর্শকের মান কত হবে? ডিএক্স বাই ডিটি, ডিএক্স বাই ডিটি। তাহলে এটা কার কার? এটা হচ্ছে বিক্রিয়কের জন্য প্রযোজ্য, আর এটা কার জন্য? এটা উৎপাদের জন্য প্রযোজ্য, এটা উৎপাদের জন্য প্রযোজ্য। এভাবে আমরা ঘনমাত্রা বনাম সময় লেখচিত্র অঙ্কন করে সহজেই এই বিক্রিয়ক উৎপাদের জন্য এই যে সময়ের সাপেক্ষে তাদের ঘনমাত্রার পরিবর্তন সেটা বের করতে পারি। তাহলে আমাদের বিক্রিয়ার হার কাকে বলা হলো? বিক্রিয়ার হার বলা হলো সময়ের সাপেক্ষে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি অথবা বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাসের হারকেই আমরা বিক্রিয়ার হার বলে থাকি। সময়ের সাপেক্ষে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি অথবা বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাসের হারকেই বিক্রিয়া হার বলে থাকি। এখন মনে করো একটি বিক্রিয়া হচ্ছে এ যোগ বি, এই বিক্রিয়ার উৎপাদ হলো সি যোগ ডি। তাহলে এই বিক্রিয়ার হার কত? তাহলে এই বিক্রিয়ার হার তুমি বিক্রিয়কের সাপেক্ষেও বের করতে পারবে, উৎপাদের সাপেক্ষেও বের করতে পারবে। তাহলে বিক্রিয়ক তো এখানে একাধিক, উৎপাদও একাধিক, একাধিক হলেও যে কোনো একটা বিক্রিয়ক অথবা যে কোনো একটা উৎপাদের সাপেক্ষে তুমি সেটাকে বের করতে পারো। তাহলে বিক্রিয়ার হার সমান না এর সাপেক্ষে যদি করি আমি ডি অফ এ বাই ডিটি, এর ঘনমাত্রার পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তন, যেহেতু এ বিক্রিয়ক তাহলে মাইনাস
সমান মাইনাস ডি অফ বি বাই ডিটি। যদি আমি উৎপাদ করি তাহলে সমান হবে ডিসি বাই ডিটি সমান যদি আমি ডি ধরি ডি অফ ডি বাই ডিটি। এভাবে আমরা সহজেই যে কোনো বিক্রিয়ার হার বের করতে পারি। এখন যদি বিক্রিয়াটা এমন হয়, দেখো 2a যোগ 3b 2a যোগ 3b সমান c যোগ 2d, মনে করো এরকম একটি বিক্রিয়া হয়, তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? 2a যোগ 3b সমান হবে c যোগ 2d, এটা মনে করো একটা বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে হার কত হবে? এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখো, যদি কোনো রাসায়নিক বিক্রিয়ার সমতাকৃত সমীকরণে বিক্রিয়ক ও উৎপাদসমূহের প্রত্যেকটির অনুপাতকে বিক্রিয়ার স্টকিওমিতি বলে। স্টকিওমিতি বলে। স্টকিওমিতিটা কি? তাহলে তুমি যে বিক্রিয়ক এবং উৎপাদ নিছো তাদের মোল সংখ্যার অনুপাত। মোল সংখ্যা কত? এখানে 2 মোল এ, 3 মোল বি, 1 মোল সি, 2 মোল ডি। তাহলে বিক্রিয়া থেকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে এখানে 2 মোল এর সাথে 3 মোল বি বিক্রিয়া করছে, এখানে উৎপন্ন হলো 1 মোল সি আর 2 মোল ডি। তাহলে স্টকিওমিত্রি সমীকরণ অনুযায়ী এই বিক্রিয়ার হার কত হবে? এই বিক্রিয়ার হার হবে ডি অফ এ বাই ডিটি। তাহলে মোল সংখ্যা হবে 1/2, 1/2, এটা হবে মাইনাস। তাহলে এখানে 2 মোল, তাহলে 1 মোলের সাপেক্ষে কত হবে? 2 দিয়ে ভাগ হবে। তাহলে এখানে 3 মোল, 3 মোলের ক্ষেত্রে যদি হয় ডি অফ বি বাই ডিটি 3 মোল, তাহলে 1 মোলের জন্য কত? 1/3। তাহলে সি হবে কত? 1 মোল, তাহলে ডি সি বাই ডিটি 1/1 দেওয়ার দরকার নেই। ডি এর জন্য কত হবে? ডি অফ ডি বাই ডিটি, তাহলে হবে 1/2। তাহলে এই দুটো হবে মাইনাস, এই দুটো হবে প্লাস। এভাবে আমরা বিক্রিয়ার হার বের করতে পারি। তাহলে তুমি বিক্রিয়ার হার যখন বের করবে তোমাকে কি মনে রাখতে হবে? বিক্রিয়ার হারে যদি এভাবে মোল সংখ্যা থাকে সেটা 1/, আকারে চলে যাবে। যে মোল সংখ্যাগুলো থাকবে সেগুলো 1/, আকারে চলে যাবে। আমরা যদি আরেকটি বিক্রিয়া দেখি, দেখো আরেকটি বিক্রিয়া আমরা নিলাম, মনে করো XX যোগ YY, এই বিক্রিয়া উৎপন্ন হলো MM যোগ NN। তাহলে এই বিক্রিয়ার হার কত হবে? এই বিক্রিয়ার হার হবে আগের মতোই dx বাই ডিটি 1/x মাইনাস সমান হবে মাইনাস 1/y dy বাই ডিটি, dy বাই ডিটি সমান হবে 1/m dm বাই ডিটি সমান হবে 1/n dn বাই ডিটি। এখন এই বিক্রিয়ার হার বের করার ক্ষেত্রে তুমি যে কোনোটাকে ধরতে পারো। উৎপাদ যদি একাধিক হয় যে কোনো উৎপাদকে ধরে তুমি বিক্রিয়ার হার বের করতে পারো। যদি বিক্রিয়কও একাধিক হয় যে কোনো বিক্রিয়ককে ধরেও তুমি বিক্রিয়ার হার বের করতে পারো। এভাবে আমরা বিক্রিয়ার হারকে বের করে থাকি। এর পাশাপাশি অন্যভাবেও আমরা বিক্রিয়ার হার বের করে থাকি, সেইটা হচ্ছে ভর ক্রিয়া সূত্র অনুযায়ী। তাহলে ভর ক্রিয়া সূত্র অনুযায়ী যে বিক্রিয়ার হার আমরা বের করি সেই টপিকে আজকে আর আমি যাব না, তোমাদের আজকে এ পর্যন্ত থাকবে, বিক্রিয়ার হার পর্যন্ত। আমরা পরের ক্লাসে ভর ক্রিয়া সূত্র অনুযায়ী বিক্রিয়ার হার, হার ধ্রুবক, হার ধ্রুবকের বৈশিষ্ট্য এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এ পর্যন্ত থাকলো, সবাই ভালো থেকো। যেটুক পড়ানো হলো এটুক তোমরা একটু বই থেকে ভালো মতো পড়ে নিও। ভালো থেকো সবাই।